নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অভিজ্ঞতা থেকে জুলাই পরবর্তী সময়ের রাজনীতি একটা ভিন্ন আঙ্গিকে পরিচালিত হবে তেমন এক প্রত্যাশা জাতির মনে তৈরি হয়েছে। কারণ ২৪-এর গণ অভ্যুত্থান রাজনৈতিক দলগুলোর সামনে একটি বৈপ্লবিক ও ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসার সুবর্ণ সুযোগ তৈরি করেছে। আয়নাঘরের মতো নারকীয় যন্ত্রণা, গুম, হত্যা ও অমানবিক কর্মকাণ্ড, ব্যাংক লুটসহ অর্থ পাচারের সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা লাভ করে গত ১৫ বছরে রাষ্ট্র একটি দানবীয় যন্ত্রে পরিণত হয়েছে। এমন পরিস্থিতি কেউ আর দেখতে চায় না, সবাই পরিবর্তন চায়। তাই এই সময়ের সবচেয়ে জনপ্রিয় শব্দ পরিবর্তন। দর্শক, আপনাদের আর অপেক্ষা রাখবো না, চলুন দেখে নিই আজকের অতিথি সম্পর্কে। মাঠে লড়তেন জীবন বাজি রেখে, এখন লড়ছেন দেশের জন্য, মানুষের জন্য। বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কথা। জাতীয় ফুটবলার আমিনুল হক ছিলেন কৃতি গোলকিপার। তিনি ছিলেন গোলবারের অতন্ত্র প্রহরী। তিনি সর্বকালের সেরা বাংলাদেশি গোলরক্ষক হিসেবেও অভিহিত হয়ে থাকেন। আন্তর্জাতিক ফুটবলে তার প্রায় ১১ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৫০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি ২টি সাব গেমস শিরোপা জয়লাভ করেছিলেন। ২০১৩ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর আমিনুল হক পুরোদস্তুর রাজনীতিবিদ। গোলবারের মতো এখন সামলান বিএনপির ঢাকা উত্তরের রাজনীতি। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। একই সাথে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বাংলাদেশের রাজনীতির একজন বিশ্বস্ত কাণ্ডারি। স্বৈরাচার পতনের আন্দোলন সংগ্রামে রাজপথে তার অসাধারণ নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রক্ত দিয়েছেন আমিনুল হক। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জেল খেটেছেন ৪ বার। ক্রীড়া থেকে রাজপথ, সব জায়গায় আমিনুল হক পরিশ্রমী এবং দক্ষ সংগঠক। দর্শক, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি প্লিজ। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে অনেক পিছিয়ে নিয়েছে এবং আপনারা বিএনপিতে মাঠে থেকেছেন, আন্দোলন করেছেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমরা দেখেছি আপনার শরীর থেকে রক্ত ঝরতে, রাজপথে ছিলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করে ৫ই আগস্ট হলো। ৫ই আগস্ট পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকার কার্যক্রম পরিচালনা করছে। আমরা আশা রাখছি যে বিএনপি হয়তোবা ভবিষ্যতে সরকার গঠন করবে এবং আপনিও একটা দায়িত্বে আসবেন। সো এই জায়গাটা থেকে এই যে ১৫ বছরের জার্নি, বর্তমান এবং ভবিষ্যতের বিএনপি, এই জায়গাটা আপনার মতামত কি? আমি একটু পিছন দিকে ফিরতে চাই। আপনাদের মনে আছে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং তার ঘোষণার পরে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। সেই দীর্ঘ ৯ মাসের যে যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে মুক্ত চিন্তা নিয়ে, মুক্ত অর্থনীতির মাধ্যমে যখন বাংলাদেশের মানুষ একটি স্বপ্নের দ্বার প্রান্তে তৈরি করেছিল যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। স্বাধীনতার পরবর্তীতে আমরা সেই দেখেছি বাকশালের সেই ইতিহাস, আমরা সেই রক্ষী বাহিনীর ইতিহাস দেখেছি এবং আমরা আরও বাংলাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি। আমি সেদিকে যাব না। আমি পরবর্তীতে ৭ই নভেম্বর ১৯৭৫ সালের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন সিপাহী বিপ্লবের জনতার যে বিপ্লব হয়েছিল, সিপাহীদের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল এবং পরবর্তীতে এদেশের সাধারণ মানুষ যখন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দিয়েছিল, ঠিক তখন তিনি কিন্তু যেই জিনিসটি প্রথমে করেছিলেন
যে প্রিভিয়াস যেই বাকশাল কায়েম করা হয়েছিল, একনায়কতন্ত্র কায়েম করার যে প্রচেষ্টা করা হয়েছিল, সেটাকে তিনি ভেঙে দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের রাজনীতির যে একটি প্যাটার্ন চেঞ্জ করেছিলেন, যে বাংলাদেশের রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, এই যে প্রেক্ষাপটটি, এই প্রেক্ষাপটের পরে আমরা দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদকে দেখেছি এবং পরবর্তীতে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এদেশের সাধারণ মানুষের ভোটে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি কিন্তু আবারও সেই বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন এবং একটি স্বাধীন বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতির যেই শুভ সূচনা তিনি কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে আবার শুরু করলেন এবং সেখানে আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে আমাদের বিচার বিভাগ, আমাদের আইনের শাসন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতে কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিলেন। আমি এই ইতিহাসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশনায় যেভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিটি বিষয়, ওই স্বৈরাচার যখনই কোনো অন্যায় কাজ করেছে, যখনই কোনো অবৈধভাবে জোর করে তারা নির্বাচন করার চেষ্টা করেছে, যখনই বাংলাদেশের মানুষের উপরে কোনো জুলুম নির্যাতন হয়েছে, যখনই কোনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিদেশিদের কাছে বিক্রি করার মতো একটি প্রক্রিয়া তৈরি হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় প্রতিবাদ করেছে। আপনি বলছিলেন যে সেই মুক্তিযুদ্ধ পরবর্তী আজকে 2025 প্রায় 54 বছরের যে বাংলাদেশের যাত্রা, এই যাত্রায় এক এক সময় এক এক সরকার এসেছে, এক এক দল সরকার গঠন করেছে। কোনো সময় আপনি নিজেও বলছিলেন যে স্বৈর শাসকরা সরকার পরিচালনা করেছে এবং বিএনপিও কিন্তু বেশ কয়েকবার সরকারে দায়িত্ব ছিল এবং সরকার পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে। তো এই জায়গাটা থেকে বিএনপি আগে কি ভুল করেছিল বা কি ত্রুটি ছিল, যেই ত্রুটিগুলা পরিবর্তন করে বর্তমানে যখন আপনারা রয়েছেন বা ভবিষ্যতে সরকার গঠন করবেন চিন্তা করছেন, তো ভবিষ্যৎ সরকার গঠনের পরবর্তীতে আপনারা এই ভুলগুলাকে আপনারা শুধরাবেন অথবা নীতির পরিবর্তন করবেন, সেই পরিবর্তনটা আমরা জানতে চাচ্ছি। যখন আমরা 5ই আগস্ট বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, আমরা এখন স্বপ্ন দেখি এবং আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন এবং আমরাও বারংবার বলছি যে আমরা ভবিষ্যতে এই রাজনীতির কারণে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষার জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যাতে আমার আর কোনো ভাইকে জীবন দিতে না হয়। যে আমি এই জায়গাটা একটু আসি, গত 17 বছরে আপনাদের উপর অত্যাচার হয়েছে, খুন, গুম, মামলা, হামলার শিকার হয়েছেন আপনারা, কিন্তু 5ই আগস্ট পরবর্তী আমরা গণমাধ্যম সহ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত রয়েছে এবং আমরা প্রায়শই নিউজ এটা দেখছি। তো এই জায়গাটায় আপনাদের নেতাকর্মীদের জন্য কি বার্তা রয়েছে বা আপনারা এই জায়গাটায় কিভাবে কাজ করবেন? আজকে যখন 5 তারিখের পরে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই, সবাই বিএনপি হয়ে গেছে, আপনি যেখানেই যান না কেন জিজ্ঞেস করেন, ভাই আমি তো বিএনপির সাথে ছিলাম, আছি, আর কোনোভাবে যদি আমাদের পিছনে এসে যদি কোনোভাবে আমাদেরকে মানে ভুল বুঝিয়ে বা অদৃশ্য রেখে যদি একটা ছবি নিয়ে তুলে ফেলতে পারে কোনো আওয়ামী লীগার, তাহলে তো কথাই নেই, সে তো পুরো আওয়ামী লীগ মানে সে তো বিএনপির একটা সাইনবোর্ড পেয়ে গেল। এই যে দৃশ্যমান যে কিছু বিষয় হয়েছে, আজকে দেখেন আমরা যখনই কোনো বিএনপির কেউ কোনো অনৈতিক কাজ কিংবা চাঁদাবাজি, কোনো দখলদারির সাথে ন্যূনতম কোনো জড়িত কোনো কিছু আমরা পেয়েছি, আমরা সাথে সাথে তাকে আইনের হাতে তুলে দিয়েছি। আমার নিজের কাছে অনেক প্রমাণ রয়েছে যে আমি নিজে ওসিকে ডেকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি এবং সে 2 মাস জেল খেটে এসে মাপ চেয়ে বলেছে যে ভাই আমরা জীবনে ভুল পথে যাব না।
আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, আমরা কোনো অন্যায়কারীকে, কোনো বিশৃঙ্খলাকারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো দখলদারকে আমরা ন্যূনতম প্রশ্রয় দিব না। আমি বলছি না যে আপনাদের নীতিগত সিদ্ধান্ত যে জিরো টলারেন্স, একদম জিরো টলারেন্স, বিএনপির হোক আর যেই হোক চাঁদাবাজি বা দখলবাজির ব্যাপারে আপনারা জিরো টলারেন্স। এক্স্যাক্টলি। জি, আমরা আরো কথা শুনবো এই বিষয়ে, এবং এই পর্যায়ে আমরা দর্শক গ্যালারি থেকে সাধারণ দর্শকদের কিছু প্রশ্ন বা কিছু মতামত শুনবো। আমার নাম মনিরুজ্জামান, আমি তেজুয়া কলেজের শিক্ষার্থী। ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে যে একটা গ্রুপ, এটাকে আমি গ্রুপ হিসেবে সম্বোধন করব, যে গ্রুপটা শুধুমাত্র জুলাই ফাউন্ডেশন নামে কিছু মানুষকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, কিন্তু যারা আসলে প্রকৃতপক্ষে আহত হয়েছে তাদেরকে আসলে তারা কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আগামীতে যদি বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভোট দেয়, তাহলে আপনারা এই যে যারা প্রকৃতভাবে আহত হয়েছে জুলাই আগস্টে এবং বিগত এই ফ্যাসিস্টের বিভিন্ন সময় অনেকেই গুম খুন হয়েছিল, তাদেরকে বা তাদের পরিবারের ক্ষেত্রে তাদেরকে আসলে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করবেন কিনা? দীর্ঘ 17 বছরে যারা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম খুন হত্যা করা হয়েছে যাদেরকে, প্রত্যেকের কিন্তু আমরা লিস্ট আমাদের কাছে রয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি মুহূর্তেই আমাদের গুম খুন যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটি পরিবারের তিনি খোঁজখবর রাখছেন। দ্বিতীয়ত হচ্ছে যে গত জুলাই আগস্টে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে প্রত্যেকটি শহীদদের তালিকা করা হয়েছে এবং প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে আমরা প্রতি মুহূর্তে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কারা তাদের সাথে যোগাযোগ করবে, তাদের কি সুযোগ সুবিধা দরকার, তাদের সার্বিক খোঁজখবর আমরা নিচ্ছি। এবং এটি শুধু এই সাময়িক সময়ের জন্য না, এবং তিনি সবসময় এই শহীদ পরিবারের পাশে আছেন। বিএনপি সবসময় এই শহীদ পরিবারের পাশে রয়েছে, আগামীতেও ইনশাল্লাহ থাকবে। এবং যে বিষয়টি প্রশ্ন যিনি করেছেন, আমি তাকে খুব স্পষ্ট এবং আমার সামনে যারা দর্শক রয়েছেন আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেবে, প্রত্যেকটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে এবং তাদের যে আত্মত্যাগ, তাদের যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দীর্ঘ 17 বছরের আন্দোলনের যে ফসল আমরা এই 24-এর গণঅভ্যুত্থানে পেয়েছি, আমরা রাষ্ট্র সারা জীবন তাদেরকে মনে রাখবে এবং প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে বিএনপি রয়েছে এবং বিএনপি থাকবে। আমরা এখন কিছুক্ষণ খেলাধুলা নিয়ে আমরা কিছু প্রশ্ন করব। আমরা জানি যে বিএনপি সহ আপনি যেহেতু একটা দায়িত্বে রয়েছেন ক্রীড়া সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, তো এই ক্রীড়া বা খেলাধুলা নিয়ে আপনার একটা বিশেষ ভূমিকা রয়েছে। খেলাধুলা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা বর্তমান পরিকল্পনা কি রয়েছে একটু যদি শেয়ার করতেন। আসলে আমরা ওই স্বৈরাচার আমল থেকেই বাংলাদেশের খেলাধুলাকে আমরা সবসময় প্রাধান্য দিয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও খেলাধুলাকে সর্বোচ্চভাবে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু সেই স্বৈরাচার আমলে আমরা সারা বাংলাদেশব্যাপী একটি রাজনৈতিক দল হিসেবে এই ধরনের কোনো টুর্নামেন্ট কেউ কখনো আয়োজন করেনি। যেটি আমরা করেছিলাম যে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যেটি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে, বাট এখনও আমরা 2টি বিভাগের খেলা সম্পন্ন করতে পারিনি, সেটি চলমান রয়েছে আমাদের। কারণ আমাদের সেই স্বৈরাচার আমলে শুরু করে মাঝখানে আন্দোলনের জন্য একটি বড় একটি অংশ আমাদের গ্যাপ পড়ে গিয়েছে, আমরা পরবর্তীতে শুরু করেছি, সেটি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে আমরা বাংলাদেশের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা শেষ করে ঢাকায় ফাইনাল রাউন্ড শেষ করে ইতিমধ্যে আমরা এটি সমাপ্ত করতে পেরেছি। এবং আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এটি আমাদের চলমান রয়েছে। আমরা যে জিনিসটি করেছি যে এই খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছে, আমাদের প্রত্যেকটি জেলা বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে, প্রত্যেককে আমরা একটি মেসেজ দিয়েছি যে আপনারা যেখানে সুযোগ পান আপনারা খেলাধুলা কন্টিনিউ করেন। কারণ খেলাধুলার মাধ্যমে আমরা যে মেসেজটি দিতে চাই,
যে আমাদের গত 17 বছর যুব সমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে, এখন পর্যন্ত সেই মাদক থেকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারিনি। এবং আমাদের তরুণ সমাজ যেভাবে মাদকে আসক্ত হয়ে মৃত্যুর কোলে অকালে ঢলে পড়ছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা সারা বছর ব্যাপী আমরা খেলাধুলা কন্টিনিউ করার জন্য একটি ক্যালেন্ডার করব। এটি হলো আমাদের ফার্স্ট কাজ। ঠিক পাশাপাশি আমাদের সেকেন্ড যেই কাজটি রয়েছে, আমরা প্রত্যেকটি, যেটি নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, প্রত্যেকটি প্রাইমারি স্কুল, হাই স্কুলে আমরা ক্লাস 4 থেকে যে কোনো 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব। এখানে একটু ইন্টারাপ্ট করি। আমরা ছোটবেলায় দেখেছি বা বেশ কিছু বছর আগেও দেখেছি যে আন্তঃ স্কুল, আন্তঃ কলেজ, আন্তঃ ইউনিভার্সিটি প্রতিযোগিতা হতো, ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। কিন্তু আমরা রিসেন্টলি বেশ কয়েক বছর ধরে দেখছি যে এই ধরনের অনুষ্ঠান একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলবো। সো এই জায়গাটাকে আবার নতুন করে শুরু করার ব্যাপারে আপনার কি পরিকল্পনা? আমি সেই জায়গাটিতে আসছিলাম। জি, আমি শুনতে চাচ্ছি যে আমাদের বিগত বহু বছর আগে আমরা দেখেছি যে ইন্টার স্কুল ক্রিকেট বা নির্মাণ স্কুল ক্রিকেট বা বিভিন্ন আন্তঃজেলা নিজেদের ভিতরে বা প্রত্যেকটি জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন ভ্যারাইটিস বা এবং আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোও কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এখন জানে না যে কি কি খেলা রয়েছে, বা আমরা যে ছোটবেলায় খেলে বড় হয়েছি এই খেলাগুলোও কিন্তু ভুলতে বসেছে। তা আমাদের যেটি চিন্তা ভাবনা রয়েছে যে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমরা প্রথম যে কাজটি করব যে প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব। এই যে আমরা যেটা দেখি যে রাজনীতির মাঠ এবং খেলার মাঠ, দুই মাঠে কিন্তু খেলছে সবাই, আপনি নিজেও খেলছেন। তো এই রাজনীতির মাঠ এবং খেলার মাঠকে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে দুইটাকে মেলবন্ধন করবেন বা কিভাবে সম্পৃক্ত করবেন? খেলার মাঠটি হচ্ছে যে যখন খেলার মাঠে যাই তখন আমার বাংলাদেশ সবার আগে আমি বাংলাদেশের কথা চিন্তা করে আমি আমার দেশের মানুষকে কিভাবে একটি ভালো রেজাল্ট উপহার দিতে পারি, এবং সেই ভালো রেজাল্ট উপহার দেওয়ার জন্য কিন্তু বিপক্ষ দলের বিরুদ্ধে, যে কোনো দেশের বিরুদ্ধে বা আমার নিজ ক্লাবের যদি লোকাল কোনো ফুটবলের ক্লাবের বিরুদ্ধে যখন খেলি আমরা, তখন কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমার দলকে বা আমার দেশকে জিতিয়ে আনার জন্য, একটি ভালো সাফল্যের জায়গা তৈরি করার জন্য। ঠিক একই রকমভাবে যখন আমি রাজনীতির মাঠে যাচ্ছি, রাজনীতির মাঠটা হচ্ছে আমার সাধারণ মানুষের জন্য, যারা এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তাদের সেবা বা তাদের যে দাবি, তাদের যে অধিকার, সেগুলো প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা ওই সাধারণ মানুষের জন্য কিন্তু রাজনীতি করছি। যে প্রত্যেকটি মানুষের কি কি সমস্যা রয়েছে, সেখানে আমাদের কারো শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে, সেটা সমাধান করার চেষ্টা করছি। কোথাও স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা রয়েছে, সেটা সমাধান করার চেষ্টা করছি। সে কোথাও বিচার বিভাগের সমস্যা রয়েছে, সেটাকে স্বাধীনভাবে কাজ করার আমরা চেষ্টা করছি। কোথাও আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য সমস্যা রয়েছে, সেখানে আমরা সেইগুলি নিয়ে কাজ করছি। বাস্তবিক অর্থে হচ্ছে যে আমরা একজন বাংলাদেশি হিসেবে সবার আগে বাংলাদেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমার বাংলাদেশি প্রত্যেকটি ভাই বোন থেকে শুরু করে যারা বাংলাদেশি, তাদের জন্য আমাদের এই রাজনীতি, এবং সেই রাজনীতির কল্যাণ, উন্নয়ন সবকিছু হচ্ছে সাধারণ মানুষের জন্য। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যে আমরা আরো কথা শুনবো এই পর্যায়ে দর্শক গ্যালারি থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা উত্তর মহানগর বিএনপির দায়িত্ব দিয়েছেন। ঢাকা উত্তর মহানগর বিএনপির সাধারণ জনগণকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে চিন্তা ভাবনা করেছিলেন, তার যে এফোর্ট ছিল বাংলাদেশের মানুষের প্রতি, সেটি যখন আস্তে আস্তে করে বড় হয়েছি, ঠিক তখন ওই ফিলগুলো আমার ভিতরে এসছে। যে আমি যদি এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে আমরা অতীতে দেখেছি যে তারকা খেলোয়াড়রা রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছে এবং তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে, মানে তাদের বহু দুর্নাম, বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনেছি। তো এই জায়গাটায় তো আপনার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি ওই প্রসঙ্গে আসছিলাম। তো আমি ওই তখন ছোটবেলা থেকে একটি ভালো লাগা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেভাবে বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, যেভাবে বহুদলীয় গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সব কিছু মিলিয়ে আমার একটি শুকনো ভালো লাগা, সুপ্ত স্বপ্ন বলেন আমার ছিল যে আমি যখন খেলাধুলা ছেড়ে দিব
তখন আমি এত বছর খেলেছি বাংলাদেশ, প্রায় দীর্ঘ 17 বছর বাংলাদেশ দলে আমি খেলেছি, দীর্ঘদিন বাংলাদেশ দলে নেতৃত্ব দিয়েছি। তখন কিন্তু বাংলাদেশের দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য বা বাংলাদেশের জন্য ভালো রেজাল্ট উপহার দেওয়ার জন্য কিন্তু ফুটবল খেলেছি। তো যখন আমি চিন্তা করেছি যে আমি খেলা ছেড়ে দেওয়ার পরেও আমি এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই, এদেশের জনগণের জন্য ভালো কিছু করতে চাই, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে, তাদের একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে তাদেরকে সাথে রেখে তাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। ঠিক তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি যখন 2013 সালের আমি ইনজুরিতে পড়ে, আমি 2011 সালে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছিলাম। তার 2 বছর সকলের অনেকের রিকোয়েস্টে আমি লাস্ট মুক্তিযোদ্ধা সংসদে খেলেছিলাম। তো ওইখানে যখন ইনজুরিতে পড়লাম, তখন যেহেতু আমি বলেছি যে আমি দীর্ঘ 5টি ইনজুরি কাটিয়ে আমাকে বাংলাদেশ টিমে খেলতে হয়েছে, ওই ইনজুরির পরে আমি চিন্তা করলাম যে না, আমি আর খেলবো না। তো খেলা ছেড়ে দেওয়ার পরে তখন আমার ভিতরে যেই স্বপ্নটি ছোটোবেলা থেকে গড়ে উঠেছে যে আমি রাজনীতি করব এই দেশের মানুষের জন্য, ঠিক তখনই বাংলাদেশের রাজনীতির যে চরম দুঃসময়, 2014 সালের কথা সবারই মনে আছে আপনাদের, ঠিক তখন আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পছন্দ করি, ধানের শীষকে পছন্দ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবেসে যে দীর্ঘদিন যে জনগণের জন্য যে রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উদ্দেশ্য, বাংলাদেশের জনগণকে নিয়ে তার যে স্বপ্ন, এবং তিনি যেভাবে জিয়া পরিবার যেভাবে ওই স্বৈরাচারের আগ মুহূর্তে মঈনুদ্দিন ফখরুদ্দিন দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে, সব কিছু মিলিয়ে আমি তখন চিন্তা করলাম যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে, আমার সাথে আরও অনেক ফুটবলাররা ছিলেন সেই দিন, সেই দুঃসময়ে যখন কেউ ধারে কাছে যায় না, ঠিক তখন আনুষ্ঠানিকভাবে আমি ফুল দিয়ে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। এবং আমাদের ওই দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন একটি কথা, যে আমিনুল যে দুঃসময়ে আমার দলে যোগদান করেছে, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব যে আমিনুলের যেই দুঃসময়ে যোগদান এবং আমিনুলের দলের প্রতি যে ভালোবাসা সেটাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে। এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের প্রিয় নেত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি 2016 সালে যখন ফার্স্ট কাউন্সিল হয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেছিলেন। এবং আমি সেই যোগদানের ডে 1 থেকে শুরু করে আজ অবধি দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দলের প্রত্যেকটি সিদ্ধান্তকে সর্বোচ্চভাবে মূল্যায়ন করে রাজপথে প্রত্যেকটি সময় সকল কর্মসূচিতে চেষ্টা করেছি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের জনগণের দাবি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চভাবে আমি কাজ করেছি। আপনি যেই বিষয়টি পরে সেকেন্ড বললেন যে অনেকেই তারকা ক্রিকেটার তারা এই সুবিধাবাদী, এই স্বৈরাচার শেখ হাসিনার যে জোর করে ক্ষমতায় বসে থাকার যারা এমপি হয়েছেন, অবৈধভাবে মন্ত্রী হয়েছেন, তাদের এখানে আমাদের অনেক তারকা ক্রিকেটাররা গা ভাসিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নাই, বাট আমি একটি বিষয় বলতে চাই যে আমি যখন বাংলাদেশ ফুটবল দলে খেলেছি, আমি বিএনপিতে যোগদান করার পরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সর্বোচ্চভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছি রাজপথে, এবং সেই ভূমিকা রাখতে গিয়ে ওই স্বৈরাচার দ্বারা কিন্তু বারবার আমি নির্যাতিত হয়েছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমার উপরে আমার শরীরে শারীরিক নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে, আমার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে, আমার মতো লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনকে উপেক্ষা করে আমি এবং আমার দল বিএনপি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়েছিলেন, প্রত্যেকটি নেতাকর্মীরা। কিন্তু আমার যেই খেলোয়াড়দের কথা আপনি বললেন, তারা কিন্তু ওই স্বৈরাচারের 300 জনের একজন হয়ে
তারা কিন্তু ওই স্বৈরাচারের সংসদের একজন সংসদ সদস্য হয়ে অবৈধভাবে বিনা ভোটে দেশের জনগণকে বঞ্চিত করে যারা সংসদ সদস্য হয়েছে অবৈধভাবে তাদের একজন হলে, তো তারা তো আসলে সুবিধাবাদী ছিল। তারা তো জানতো যে না, এই আওয়ামী সরকার তো এদেশের জনগণের ভোটে নির্বাচিত না, তারা ভোটকে তোয়াক্কা করছে না। তাহলে আমার মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার কেন আমি এই দলের এই সুবিধাটা নেওয়ার জন্য আমি এই অবৈধ এমপি হতে যাব? এই বিষয়টি যদি তাদের ভিতরে উপলব্ধি থাকতো তাহলে হয়তোবা তারা বাংলাদেশের আপামর মানুষের কাছে তারা এখন পর্যন্ত যে লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে তারা যে খ্যাত রয়েছে সেই খ্যাতিটা তাদের সব সময় থাকতো। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আজকের এই এটিএন বাংলার যারা দর্শক রয়েছেন এবং আমার সামনে যারা এখানে দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এতক্ষণ শুনছিলাম একজন তরুণ রাজনীতিবিদের কথা, যিনি এই গত 17 বছর অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আজকে চেষ্টা করছেন বাংলাদেশকে অনেক উন্নয়নের দিকে নিয়ে যেতে এবং একজন সফল রাজনীতিবিদ হতে। সো আমরা আশা করব আজকের এই আলোচনার মাধ্যমে, আজকের এই আমিনুল হকের মাধ্যমে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে, আরও অনেক বেশি উন্নয়ন করবে। সেই প্রত্যাশায় আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।